জীবনে যদি সবচেয়ে বেশি ঘৃণা করা যায় তাহলে সেটা তিশা তার বাবাকে করে। এতটাই ঘৃণা করে যে সে তার বাবাকে কখনো বাবা বলে ডাকেনি, আঙ্কেল বলে ডেকেছে। কারণ তিশার বাবা তারই মায়ের আপন ছোট বোনকে বিয়ে করেছে। এই বিয়েটা করার আসল কারণ তিশা অনেকটা বড় হওয়ার পর জেনেছে। আর যখন জেনেছে তখন থেকেই সে তার বাবাকে ঘৃণা করতে শুরু করেছে। তিশার বাবা জাফর আর তাহিয়া অর্থাৎ তিশার মা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের পর তারা সুখে সংসারও করেছিল। কিন্তু জাফর যে তাহিয়ার সাথে এত নিখুঁত অভিনয় করবে এটা তাহিয়া কখনো বুঝতে পারেনি। নম্র ভদ্র সরল প্রকৃতির মেয়ে ছিল তাহিয়া। স্বামী আর ছোট বোন মাহিয়াকে অন্ধের মতন বিশ্বাস করত। আর এই অন্ধবিশ্বাসী বুঝি কাল হলো তার। সময়টা ছিল তাহিয়ার বিয়ের দ্বিতীয় বছর। তাহিয়া তখন প্রথম জানতে পেরেছিল সে মা হতে যাচ্ছে। 1.5 মাসের অন্তঃসত্ত্বা জানতে পেরে যে কি খুশি হয়েছিল মেয়েটা। পুরোটা দিন শুধু খুশিতে ওড়াউড়ি করেছে। কিন্তু তার এই ওড়াউড়ি বেশিক্ষণ স্থায়ী হয়নি। স্বামীর ভীতু চিন্তাগ্রস্ত বেজার মুখশ্রী দেখে অনেকবার জিজ্ঞেস করেছে তাহিয়া তার স্বামীকে যে সে কি এই বাচ্চাটা আসায় খুশি হয়নি। জাফর কোনো উত্তর দেয়নি। এর ঠিক কিছুদিন পর মাঝ দুপুরে তাহিয়ার বোন মাহিয়া কাঁদতে কাঁদতে তার স্বামীর বাসায় উপস্থিত হয়। তাহিয়ার তখন 2 মাস রানিং। মাহিয়ার সাথে তাহিয়ার বাবা মা বড় ভাই এসেছিল। অবাক হয়ে শুনেছিল সেদিন তাহিয়া নিজের বোন আর প্রিয় মানুষটার পরকীয়ার কথা। বুকটা ঝলসে গিয়েছিল তার যখন জানতে পারে তার বোন মাহিয়া তারই স্বামীর অবৈধ বাচ্চার মা হতে যাচ্ছে। প্রিয় স্বামী আর বোনের এত বড় ধোঁকা মেনে নিতে পারেনি তাহিয়া। জ্ঞান হারিয়ে 5 ঘন্টা শুধু বিছানাতেই লুটিয়েছিল। সব কিছু স্বপ্ন, মনের ভ্রম এইসব ভেবে কাটিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাস্তবতা কি কখনো বদলানো যায়? মাহিয়ার সাথে জাফরের এই ঘনিষ্ঠ সম্পর্ক ঠিক কতটা আগে থেকে তা তাহিয়া বুঝতে পেরেছে মাহিয়া 4 মাসের অন্তঃসত্ত্বা তা জেনে। রাগে, ঘেন্নায়, মানসিক চাপে তাহিয়া যে কতটা গুঁড়িয়ে গিয়েছিল তা শুধু সেই জানে। জাফরকে আকুল কণ্ঠে জিজ্ঞেস করেছিল তাহিয়া তার সাথে এমনটা কেন করলো, তাকে এতটা নির্মমভাবে কেন ঠকালো। তখন কোনো উত্তর দেয়নি জাফর, মাথা নুইয়ে বসেছিল শুধু। বোনের সংসারে এত সুখ শান্তি টাকা পয়সা দেখে লোভ জাগে মাহিয়ার। সে নানানভাবে জাফরকে নিজের ফাঁদে ফেলার চেষ্টা করে। পুরুষ মানুষ মেয়ের লোভ সামলাতে পারে না, পা দেয় মাহিয়ার ফাঁদে। ধীরে ধীরে তাদের সম্পর্ক হয়ে ওঠে গাঢ়র চেয়েও গাঢ়। এতটাই গাঢ় যে মাহিয়া স্ব ইচ্ছায় বিয়ে ছাড়া গর্ভবতী হয়। বোনের কি হবে, বোনের সংসার নষ্ট হবে, বোন কষ্ট পাবে, লোভে পড়ে এসব কিছুই মাথায় আনেনি মাহিয়া। তার তো লক্ষ্য ছিল বোনের সংসারকে নিজের করার। জাফরের মনে তাহিয়ার প্রতি তিক্ততার বিষ ঢালে মাহিয়া। প্রেগনেন্ট হয়ে তাহিয়াকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করার জন্য জাফরকে চাপ দিতে থাকে। জাফরও রাজি হয়ে যায় তাহিয়াকে ডিভোর্স দিতে। কিন্তু হঠাৎই তাহিয়ার প্রেগনেন্সি সব কিছু ওলট পালট করে দেয়। মাহিয়া নিজের এতদিনের করা পরিকল্পনা কিছুতেই ভেস্তে দিতে পারে না। তাই তো মিথ্যে কান্নার অভিনয় করে বাবা মা ভাই সবাইকে সব কিছু জানিয়ে দেয়। তাহিয়ার বাবা মা ছোট মেয়ের এত বড় অন্যায় মেনে নিতে পারেনি। বোনের সাথে এত জঘন্য একটা অপরাধ করার জন্য তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এমন নষ্ট কালনাগিনী মেয়ে তাদের দরকার নেই। বাবা মায়ের কাছে জায়গা করতে না পেরে মাহিয়া জাফরের কাছে যায়। জাফরের হাতে পায়ে ধরে তাকে সংসারে ঠাঁট নেয়। তাহিয়া শুধু দেখে গেল তার এত সুন্দর সংসারটা কি করে ভেঙে গেল, কিভাবে তার স্বামী তাকে রেখে তার বোনকে আপন করে নিল। দেশের নীতি অনুযায়ী পেটে বাচ্চা থাকলে ডিভোর্স দেওয়া যায় না, না হলে তাহিয়া ওই দিনই ওই বেঈমানটাকে ডিভোর্স দিয়ে দিত।
কিন্তু ডিভোর্স না দিলেও তাহিয়া ওই দিন এক কাপড়ে জাফরের বাসা থেকে বের হয়ে এসেছে। তাহিয়া চলে যাওয়ার পর জাফরে তার জন্য কিছুটা হলেও বুক পুড়েছিল, কিন্তু মাহিয়ার জন্য তা আর প্রকাশ করতে পারেনি। জাফর যেদিন মাহিয়াকে বিয়ে করে সেদিনই তাহিয়া হসপিটালের বেডে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল। সে এতটাই ট্রমার মধ্যে ছিল আর অসুস্থ হয়ে পড়েছিল যে তার মেয়ে জন্মানোর কয়েক মাস পরেই সে পরপারে চলে যায়। ছোটবেলা থেকে মামার বাড়িতেই বড় হয়েছে তিশা। নানা, নানু, মামা তাকে খুব আদরেই বড় করেছে। নানা মারা যাওয়ার পর নানুর সাথেই থাকতে শুরু করে তিশা। মামা, নানু তাকে আদর করলেও মামি তেমন একটা দেখতে পারতো না। মামির কথায় আস্তে আস্তে মামাও কেমন দূরে সরে যেতে লাগলো। সরাসরি না বলেও আকারে ইঙ্গিতে মামি তাকে বহুবার তার বাবার কাছে চলে যেতে বলেছে, কিন্তু তিশা কিছুতেই তার বাবার নামে ওই বিশ্বাসঘাতক লোকটার কাছে যেতে চায় না। তার চেয়ে মামির লাঠি ঝাঁটা খাওয়াই ভালো। কিন্তু পরের অধীনে আর কদিনই বা থাকা যায়। যখন তিশা এইচএসসি ফাইনাল এক্সাম দিচ্ছিল তখনই তার মমতাময়ী নানি মারা যায়। নানির লাশ বাড়িতে রেখে তিশা ইংরেজি পরীক্ষা দিতে গিয়েছে। কতটা অসহায় হয়ে পড়েছিল মেয়েটা তখন এটা শুধু সে আর উপরওয়ালাই জানে। নানি মারা যাওয়ার পর তিশার জীবন আরও দুর্বিষহ হয়ে পড়ে। সে অনেক কষ্টে তার মামার লুকিয়ে দেওয়া হাত খরচের টাকা জমিয়ে ভার্সিটিতে ভর্তি হয়। তিশার একটাই স্বপ্ন, সে একজন বড় আইনজীবী হবে। সমাজে তার মায়ের মতন ঠকে যাওয়া নিরীহ নারীদের পাশে দাঁড়াবে, তাদের হয়ে লড়াই করবে। কিন্তু এত স্ট্রাগল করার পরেও তিশা তার মামার বাড়িতে টিকতে পারেনি। মামাতো বোনকে দেখতে এসে তাকে পছন্দ হয়ে যাওয়ায় মামি তাকে খুব অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। তিশার বাবাকে ফোন করে তাকে নিয়ে যাওয়ার জন্য চিল্লাপাল্লা করে। উনি ওনার পরিবারে আর কোনো বোঝা চায় না। তিশার বাবা তো তিশাকে নিয়ে যেতে এক পায়ে রাজি। তিশার নানু, নানা বেঁচে থাকতেই জাফর তাকে 1000 বার নিতে এসেছে, কিন্তু ওনারা যেতে দেননি। এখন যখন তারা মারা গিয়েছে এখন আর কোনো বাধাই নেই জাফরের। তাহিয়ার সাথেও করা অন্যায়টা মেয়েকে ভালোবেসে আগলে রেখে কিছুটা হলেও হালকা করতে চায় জাফর, কিন্তু মেয়ে যে তার এত শক্ত ধাঁচের হবে এটা সে কোনোদিনও কল্পনা করেনি। এ যেন তাহিয়ার বিপরীত রূপ। তাহিয়া যতটা কোমল প্রকৃতির ছিল তিশা ততটাই কঠিন প্রকৃতির। এত বছর হয়ে গেল একটা বারও মেয়েটা তাকে বাবা বলে ডাক দেয়নি। বাবার বাড়িতে থাকে তিশা 6 মাস হবে। প্রবল আত্মসম্মানবোধ থাকার পরেও তিশা বাধ্য হয় তার বাবা নামক পাষণ্ড লোকের কাছে যেতে। কিছুই করার নেই তার, যার মাথার উপর ছাদ নেই, যাকে আগলে রাখার জন্য মা নেই, যার আত্মীয় স্বজন থেকেও নেই, সে আর কি বা করবে। জাফর নিজের ভুল বুঝতে পেরেছিল তাহিয়ার মৃত্যুর পর, আর তখন থেকেই তার সাথে মাহিয়ার সম্পর্ক তিক্ততায় রূপ নেয়। দায়িত্ব থেকেই শুধু স্ত্রী সন্তানের সাথে থাকে জাফর, না হলে মাহিয়ার প্রতি তার কোনো মায়া, দয়া, অনুভূতিই নেই। তাহিয়া যে তার কতটা জুড়ে ছিল তা সে তাহিয়া চলে যাওয়ার পর বুঝেছে, কিন্তু তখন বুঝলেই বা কি করার। থাকতে মূল্য দিতে না জানলে হারিয়ে গেলে 1000 কেঁদেও লাভ নেই। তিশার প্রতি জাফরের এত কেয়ার, ভালোবাসা দেখে তিশার সৎ মা আর সৎ বোন মাইশা হিংসায় জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে। এই 6টা মাসের একটা দিনও তিশা এই বাড়িতে শান্তিতে থেকেছে কিনা বলতে পারবে না। জাফর বাড়িতে না থাকলে প্রতিটা মুহূর্ত তিশাকে তাদের অত্যাচার সহ্য করতে হয়, কিন্তু তিশা তার মায়ের মতন সরল না। সেও প্রতিবাদ করে, কৌশলে নিজেকে তাদের থেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু এভাবে আর কতদিন? এই তো সেদিন তিশার খালা নামক সৎমা তাকে জোর করে একজন লম্পটের সাথে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করতে চেয়েছিল। তিশা প্রতিবাদ করায় মাহিয়া তার গায়ে হাত ওঠাতে আসে। তিশাও সেই হাত ধরে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু মাহিয়া থামেনি। নিজের গায়ে নিজেই আঘাত করে চিৎকার করে আশেপাশের লোকজনদেরকে ডাকে তিশা তাকে মেরেছে এই মিথ্যা বলে সকলের কান ভার করে। তিশার সৎ বোনও তখন তিশার মাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে। সেটাই সহ্য করতে পারে না তিশা। রাগে ক্ষোভে মাইশাকে কষিয়ে থাপ্পড় মারে।
মায়েশার মা তো এটা দেখে আরও আগুন হয়ে যায়। রান্নাঘর থেকে বড় লাঠি এনে তিশাকে এলোপাতাড়ি মারতে শুরু করে। সাথে তো গালাগাল আছেই। জাফর বাড়ি এসে মাহিয়ার এসব কাণ্ড শুনে ভীষণ রেগে যায়। তিশাকে সে লাঠি দিয়ে মেরেছে, সেও সেই লাঠি দিয়ে মাহিয়াকেই আঘাত করে। ডিভোর্স দেওয়ার পর হুমকি দেয়। ডিভোর্সের হুমকি শুনে মাহিয়া একটু হলেও দমলে মাইশা দমে থাকেনি। সে নানানভাবে তিশার প্রতি তার অত্যাচার চালিয়ে যেতেই থাকে। জাফর মেয়েটাকে এনেছিল তাকে একটু বাবার আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে আগলে রাখতে, কিন্তু এখানে এনে যে মেয়েটাকে আরো বিপদের মুখে ফেলে দিল সে। হাজার কষ্ট পেলেও মেয়েটা তার কাছে বিচার নিয়ে আসেনি, তার থেকে সাহায্য চায়নি। জাফর মেয়ের দুঃখ আর নিতে পারে না, তাই তো সে তিশাকে একজন ভালো ছেলের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মেয়ের বিয়ের জন্য ঘটক লাগিয়েছে জাফর। মাহিয়া আড়াল থেকে উঁকি মেরে দেখছে বয়স্ক লোকটি জাফরকে একের পর এক পাত্র ছবি দেখিয়ে যাচ্ছে। 10টা পাত্র দেখার পর 11 নাম্বার পাত্রের ছবিতে চোখ আটকে যায় জাফরের। দেখতে যতটা ভদ্র ততটাই সুদর্শন। ঘটককে এই পাত্রের ডিটেলস জিজ্ঞেস করতেই ঘটক গপা গপ করে সমস্ত বলতে শুরু করলো। ছেলে হইল গিয়া অর্ণব চৌধুরী, পেশায় ওকালতি করে, বয়স 28 কি 29 হবে, 5 ফুট 8 উচ্চতা, ছবির থেকে বাস্তবে মেলা সুন্দর, আচার আচরণ, কথাবার্তা, চাল চলন যে কতটা ভালো সেটা আপনি একবার দেখা করলেই বুঝবেন। বাপ মার একমাত্র পোলা, মায়ের ইচ্ছায় বিয়ে করতেছে। হের মাই আমারে একটা ভালো মাইয়ার সন্ধান দিতে কইল। আপনার মাইয়া দেখতে হুনতে ভালা, মনে হয় পছন্দ করবার পারে। জাফর খুশি মনে বলল, তাহলে তাই করেন ঘটক সাহেব, এই ছেলের সাথেই কথা বলে আমার মেয়েকে দেখানোর ব্যবস্থা করুন। টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, আমার মেয়ে সুখী হলেই আপনি যত চান ততই দেব। ঘটক পান চিবাতে চিবাতে বললেন, আরে সুখী হইব না মানে? ছেলে হইল গিয়া লাখে এক, বাপ মা হইল গিয়া সোনার মানুষ। আপনার মাইয়া অবশ্যই সুখী হইব, সেই গ্যারান্টি আমি দিতাছি। আড়াল থেকে এত সব শুনে মাহিয়ার মনে আবারও প্রতিহিংসা জেগে ওঠে। সে মনে মনে আবারও ফোন দিয়ে আঁটতে থাকে কি করে তিশার জায়গায় নিজের মেয়েকে গছিয়ে দেওয়া যায়। অর্ণবের বাবা মাকে তিশার ছবি দেখালে তারা তিশাকে খুব পছন্দ করে। অর্ণব তিশার ছবি দেখে মুগ্ধ হয়। তাহিয়ার মতোই মিষ্টি দেখতে তিশা, বড় বড় চোখ, উজ্জ্বল মুখ, চওড়া নাক, জোট ভুরু, কি যে মায়াবী লাগে। ছোটবেলা থেকে মেয়েটার মুখের মায়া যেন উপচে পড়ে। অর্ণব এক পলক দেখেই তিশাকে ভালো লেগে যায়। জাফর ঘটকের মাধ্যমে অর্ণবের সাথে দেখা করে তিশার জীবনের ঘটে যাওয়া সমস্ত কিছু খুলে বলে। তিশার সম্পর্কে সবকিছু জেনে অর্ণব তিশার প্রতি আরও মুগ্ধ হয়। মনের মধ্যে এক অন্যরকম অনুভূতির জায়গা হয়। জাফর অর্ণবকে সবকিছু বলার পিছনে একটাই কারণ, সে যেন তার এই মা মরা দুঃখী মেয়েটাকে আগলে রাখে। অর্ণব তিশার বাবাকে কথা দেয় সে সব সময় তিশার পাশে থাকবে। অবশেষে চলে আসে সেই কাঙ্ক্ষিত সময়। আজ বিকেলেই অর্ণবের পরিবারের লোক তিশাকে দেখতে আসবে। সব ঠিকঠাক থাকলে আজকেই আংটি পরিয়ে যাবে। নিজের ঘরে মনমরা হয়ে বসেছিল তিশা। তখনই দরজায় নক করে মেয়ের ঘরে ঢোকে জাফর। তিশার দিকে অর্ণবের ছবি এগিয়ে দিয়ে বলে, ছেলেটা তার পছন্দ হয় কিনা। তিশা অর্ণবের ছবি দেখে না, হ্যাঁ না কিচ্ছু বলে না। জাফর পুনরায় জিজ্ঞেস করে, আমি কি তাদের আসতে বারণ করে দেব? তিশা এবার নির্লিপ্ত থাকে। ঠিক আছে, আমি তাদের আসতে বারণ করে দিচ্ছি। এই বলে জাফর চলে যেতে নিচ্ছিল। তিশা ভারী স্বরে পিছু ডাকে, দাঁড়ান। দাঁড়িয়ে যায় জাফর। তিশা তার বাবার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, ছেলে যদি রিক্সাওয়ালাও হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। আমি বিয়ে করতে চাই, আপনার দায়ভার থেকে মুক্ত হতে চাই, আপনার বাড়িতে আর থাকতে চাই না। শুধু একটা জিনিসই দেখবেন, ছেলে যেন আপনার মতন ঠকবাজ প্রতারক না হয়। অশ্রুসিক্ত চোখে তাকায় জাফর মেয়ের দিকে। তার কর্মের ফল বুঝি সে এভাবেই সারা জীবন পেতে থাকবে। অর্ণব ছাড়া বিকেলে তিশাকে দেখতে অর্ণবের বাবা মা সবাই আসে।
অর্ণবের মায়ের তিশাকে এতটাই পছন্দ হয় যে উনি আর বিয়েতে দেরি করতে চান না। নিজের হাত থেকে সোনার বালা খুলে তিনি তিশাকে পরিয়ে দেন। আর এটা দেখে তো মাহিয়া ও তার মেয়ে আগুনে ফুলকির মতন জ্বলে ওঠে। জাফরের সামনে মাহিয়া কিছু করতে পারেনি বিধায় নিজের মেয়ে মায়েশাকেও সাজিয়ে গুছিয়ে তাদের সামনে বসিয়ে রাখে। ইনিয়ে বিনিয়ে বোঝার চেষ্টা করে তার মেয়ে বড়, তার মেয়ে সুন্দরী, সংসারের সব কাজে পটু, কিন্তু কোনো ফায়দা হয় না। জাফর কৌশলে সব কাটিয়ে ফেলে। অর্ণবের মা তিশার সাথে অর্ণবের বিয়ের দিন তারিখ ঠিক করতে চায়। জাফর বলে, ছেলে মেয়ে আগে নিজেদের সাথে দেখা করুক, কথা বলে নিজেদের মতামত প্রকাশ করুক, তারপর তিনি দিন তারিখ ঠিক করবেন। অর্ণবের মা বাবা এতে ভীষণ খুশি হয়। এটাই ঠিক হবে বলে ওনারা চলে যান। এর কিছুদিন পর জাফরের ফোনে ঘটক ফোন দিয়ে বলেন অর্ণবের পরিবার আর সম্পর্কটা আগাতে চান না, এখানেই স্থগিত করতে চান। জাফর বিস্ময় হয়ে কারণ জিজ্ঞেস করলে ঘটক বলেন তার স্ত্রী মাহিয়া নাকি বিয়েতে ভাঙতি দিয়েছে, তিশার সম্পর্কে এত বাজে বাজে কথা বলেছে যে ওনারা তিশার নামই শুনতে পারেন না। জাফর অনেক চেষ্টা করেও অর্ণবের বাবা মায়ের সাথে যোগাযোগ করতে পারেনি। অর্ণবকেও ফোন দিয়ে পাননি। জাফরের এই নিরাধার মুখ থেকে মাহিয়া কুটিল হেসে বলে, কি ভেবেছিলে নিজের মেয়েকে এত সহজে এত ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবে আর আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? তাহিয়াকে যেমন আমি শান্তিতে থাকতে দিইনি, তার মেয়েকেও আমি দেব না শান্তিতে থাকতে। জাফর রেগে মাহিয়ার গলা চেপে ধরে, গর্জন ছেড়ে চিল্লিয়ে বলে, এত কিছু করে তোর শান্তি মেলেনি? আমার ফুলের মতন মেয়ের জীবন ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিস? মাহিয়া কাঁচতে কাঁচতে জাফরের থেকে নিজের গলা ছাড়িয়ে নেয়। প্রগাঢ় কণ্ঠে বলে, শান্তি হবে? তোমার মেয়ে তিশাকে এই বাড়ি থেকে বের করতে পারলেই আমার শান্তি হবে। সেই ব্যবস্থাই তো করছিলাম। আমার মেয়েকে তোদের মতন বিষধর সাপ থেকে উদ্ধার করতে চেয়েছিলাম, কিন্তু করতে দিলি কই? দেব না। এত ভালো ছেলের সাথে আমি কিছুতেই তোমার মেয়ের বিয়ে হতে দেব না। তুমি ওই ছেলের সাথে আমার মেয়ে মায়েশার বিয়ে ঠিক করো। জাফর ঘৃণিত স্বরে বলল, আর আমার তিশার? মাহিয়া বিদ্রুপ হাসে, ওকে তো কোনো এক রিক্সাওয়ালার সাথে বিয়ে দিলেই হবে। আমি কিচ্ছু বলবো না, বরং খুশি মনে তোমার মেয়ের বিয়ের সকল আয়োজন করব। একদলা থুতু ফেলল জাফর মাহিয়ার সামনে। ঘৃণিত স্বরে বলল, বিশ্বাস কর, তোর মতন নিকৃষ্ট বাজে মহিলা আমি এই জন্মে দেখিনি। মাহিয়া পরোয়া না করে বলল, সে আমি যেটাই হই না কেন, তিশার বিয়ে কোনো এক রিক্সাওয়ালার সাথে দিলেই আমি শান্তিতে মেনে নেব। জাফর কিছু বলতে নিয়েও বলল না। যার লাজ নেই তাকে হাজার কথা শোনালেও গায়ে লাগবে না, কিন্তু সেও দমে থাকবে না। তার মেয়ের যেটাতে সুখ সে সেটা করেই ছাড়বে। আজ তিশার মন ভালো নেই, তার মন অবশ্য কখনোই ভালো থাকে না, কিন্তু আজকে ভালো না থাকার পিছনে যথেষ্ট কারণ আছে। তিশা তার বাবা নামক নিষ্ঠুর মানুষটাকে বলেছিল সে বিয়ে করতে চায়। পাত্র যদি রিক্সাওয়ালাও হয় তাহলেও তার কোনো আপত্তি নেই। সত্যি সত্যি লোকটা তার কথা শুনেছে, তার বিয়ে এক রিক্সাওয়ালার সাথেই ঠিক করেছে। এই লোকটার কাছে এর চেয়ে বেশি কিছু আশাও করেনি তিশা। বাড়িতে আজ তার বিয়ের জন্য ছোটখাটো আয়োজন চলছে। তিশার সৎ বোন বারবার এসে রিক্সাওয়ালার বউ বলে জ্বালাতন করছে। মাহিয়ার তো খুশির শেষ নেই। অবশেষে তার মনের আশা পূরণ হয়েছে, কিন্তু ওদের এসবে তিশার কোনো মাথা ব্যথা নেই। সে তো এই বাড়ি থেকে বের হতে পারলেই হলো। বউ সাজে জানালার গ্রিল হাতে রেখে তিশা ভাবছে সেদিনের কথা, যেদিন প্রথম তিশা তার হবু বরের সাথে দেখা করেছিল। ভার্সিটির রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল তিশা। অর্ণবের বাড়ি থেকে বিয়ে ভেঙে দেওয়ার কথাগুলো নিয়েই ভাবছিল। একদিনেই অর্ণবের মাকে তিশার খুব ভালো লেগে যায়। মহিলাটা নরম ব্যবহারে নিজের মা সুখ খুঁজে পেয়েছিল। অর্ণবকে বিয়ে করা নিয়ে তার কোনো আফসোস নেই, সে তো লোকটাকে দেখেও নি। তার আফসোস ছিল অর্ণবের বাবা মায়ের মতন এমন বাবা মা আর পাবে না বলে। ওনাদের কোনো দোষই দেখেন না তিশা। মাহিয়া তার বিয়েটা ভাঙার জন্য কি কি করেছে সবাই জানে। এমন একটা মহিলার সাথে সে এক বাড়িতে থাকে, এটা ভাবলেই তার শরীর ঘেন্নায় রি করে ওঠে। আজ তার কাছে ক্ষমতা নেই বলে এত এত অপরাধ করেও ওই মহিলা বেঁচে যাচ্ছে, কিন্তু এর অন্যায় শাস্তি একদিন একে ঠিকই ভোগ করতে হবে। অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে এসব ভেবেই হাঁটছিল তিশা।
হঠাৎই তার সামনে একটা রিকশা এসে থামে। রিকশা কিরিং কিরিং শব্দে ধ্যান ভাঙে তিশার। সে সামনে তাকিয়ে দেখে একটি সুন্দর নম্র ভদ্র লোকটিকে দেখতে পায়। লোকটির গায়ে একটি পুরাতন লুঙ্গি আর ফতুয়া। দেখে রিকশা চালক মনে হলেও তিশার কাছে লোকটা খুব স্মার্ট মনে হচ্ছে। সে অবাক হয়ে প্রশ্ন করলো, কি ব্যাপার, আপনি হুট করে আমার সামনে এসে এভাবে রিকশা থামালেন কেন? অর্ণব রিকশা থেকে নেমে হাসি মুখে বলল, জি আমি কেরামত, আপনার বাবা আমাকে পাঠিয়েছেন আপনার সাথে দেখা করার জন্য। তিশা তেতে উঠল, আমার কোনো বাবা নেই। যেহেতু অর্ণব তিশার ব্যাপারে সবটাই জানে, তাই সেটুকু কথা হজম করে নিল। একটু কেশে রয়ে শুয়ে বলল, আপনি কি একটু কষ্ট করে আমার রিকশায় উঠবেন? আমার আপনার সাথে কিছু কথা ছিল। লোকটাকে এমন সুন্দর করে কথা বলতে দেখে তিশার ভুরু কুঁচকে গেল। কোনো রিকশাওয়ালাও এত সুন্দর করে কথা বলে? সে এক ভঙ্গিতে থেকেই বলল, কেন, আমি আপনার রিকশায় কেন উঠব? আর ওই লোকটাই বা কেন আপনাকে আমার কাছে পাঠিয়েছে? বলছি, আগে রাস্তা থেকে একটু সাইডে আসেন, বাজে দেখাচ্ছে। তিশা ভদ্র মেয়ের মতন সাইডে গিয়ে দাঁড়ালো। অর্ণব রিকশাটা সাইডে রেখে তিশার পাশে এসে দাঁড়ালো। তিশার দিকে একটা বাটন ফোন বাড়িয়ে দিয়ে শান্ত স্বরে বলল, নিন কথা বলেন। তিশা আশ্চর্য হয়ে বলল, কে? বলেই দেখেন তিশা খুবই বিরক্ত হয়ে ফোন কানে নিয়ে হ্যালো বলল। সাথে সাথে ফোনের অপর পাশ থেকে জাফরের স্বর শুনতে পেল। ছেলেটা কেমন রে মা? কণ্ঠ শুনেই জাফরকে চিনে ফেলেছে তিশা। তার ভীষণ রাগ লাগছে, তবুও অপরিচিত ছেলেটির সামনে কোনো সিন ক্রিয়েট করলো না। ভদ্রভাবেই জিজ্ঞেস করলো, কেন? জাফর ঠোঁট বিছিয়ে শুকনো গলায় উত্তর দিল, আসলে মা, আমি এই ছেলেটির সাথে তোর বিয়ে ঠিক করেছি। তুই যদি একটু। জাফরকে বাকি কথা বলতে না দিয়েই ফোন কেটে দিয়েছে তিশা। রাগে তার চোখের কার্নিশ লাল হয়ে উঠেছে। তীব্র আক্রোশের সামনে থাকা অর্ণবকে বলল, ওই লোকটাকে বলে দেবেন আমার আপনাকে পছন্দ হয়েছে, যত দ্রুত সম্ভব বিয়েটা করতে চাই। অর্ণব তিশার রাগান্বিত রূপ দেখে অবাক হয়। জেদের বশে মেয়েটা সত্যিই একজন রিকশাওয়ালাকে বিয়ে করতে চাইছে। কেউ কাউকে ঠিক কতটা ঘৃণা করলে এমনটা করতে পারে? সে খুব সাবলীল গলায় বলল, ভেবে বলছেন তো? আমি কিন্তু একজন রিকশাওয়ালা। সারা জীবন পারবেন তো একজন রিকশাওয়ালার সাথে থাকতে? পারবো। আপনি আমাকে ধোকা না দিলে আমি গাছতলাতেও আপনার সাথে থাকতে পারবো। শুধু আমার একটা ইচ্ছা পূরণ করলেই চলবে। অর্ণব এক সেকেন্ডও দেরি না করে জানতে চাইল, কি ইচ্ছা? তিশা শ্বাস ছেড়ে বলল, আমি পড়তে চাই। আপনি আমার কেরিয়ারের পথে কোনো বাধা দিতে পারবেন না। অর্ণব মুচকি হেসে বলল, দেব না বাধা। আপনার পড়ালেখার সমস্ত দায়িত্ব আমার। মাহিয়ার সামনে অত্যাশ্চর্য হয়ে বসে আছে অর্ণবের বাবা মা। যে মহিলা তাদের তিশার সম্পর্কে এত বাজে বাজে কথা বলল, সেই মহিলাই আজ তাদের ওই মেয়েটার সম্পর্কে এত প্রশংসা করছে, শুধুমাত্র তারা একজন রিকশাওয়ালার বাবা মা বলে। অর্ণবের বাবা মা ভাবে ঘটক ঠিকই বলেছিল, এই মহিলা জঘন্য পাল্টিবাজ মহিলা। না হলে অমন একটা লক্ষ্মী মেয়ের নামে এত বাজে বদনাম করে কি করে? এখন আবার সুনামও করছে। ছেলে অর্ণবের কথায় পার্লারে গিয়ে গরিব সেজে এসেছে অর্ণবের বাবা মা। এমনভাবে মেকআপ করেছে যা দেখে বোঝার উপায় নেই তারা অতি শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের লোক। একজন নামকরা অ্যাডভোকেটের বাবা মা। এমনকি মাহিয়ার মতন চতুর মহিলাও বুঝতে পারেনি। সে তো খুশি মনে তাদের কাছে তিশার এমন প্রশংসা করে যাচ্ছে, যেন তারা খুশি মনে তিশাকে রিকশাওয়ালার বউ করে এই বাড়ি থেকে নিয়ে যায়। একজন মানুষের এত রূপ দেখে বিস্ময় কাটাতে পারছে না অর্ণবের বাবা মা। ওনাদের পাশেই বর বেশে বসে আছে অর্ণব। সেও কম দামি পোশাক পরেই জামাই সেজেছে। কম দামি পোশাক পরলেও অর্ণবকে খুব সুদর্শন লাগছে, যা দেখে মায়েশা বারবার তার মায়ের কাছে এসে খুঁচিয়ে খুঁচিয়ে বলছে, মা, রিকশাওয়ালা এত সুন্দর হয় কি করে? তিশার জামাই এত হ্যান্ডসাম, আমি মানতে পারছি না। ওই ছেলেটা যদি বড়লোক হতো তাহলে তিশার বদলে আমি একেই বিয়ে করে নিতাম। মাহি আর মেয়েকে এক ধমক দিয়ে বলল, চুপ, ওই ছেলে রিকশাওয়ালা। আমি ভালো করে খোঁজ নিয়ে দেখেছি। বাড়িতে একটা মাত্র টিনের ঘর, খাটও নেই, ডেলি পান্তা ভাত খাই। আমি কি আমার মেয়েকে অমন রিকশাওয়ালা গরিব ছেলের সাথে বিয়ে দেবো নাকি? তোর বিয়ে আমি অ্যাডভোকেট অর্ণব চৌধুরীর সাথেই দেব। মায়েশা মন খারাপ করে বলল, কিন্তু মা, আমি তো অর্ণব চৌধুরীকে দেখিইনি। সে কি তিশার হাজবেন্ডের মতন এমন সুদর্শন হবে? ধ্যাত, তিশার লাখটাই ভালো, কি সুন্দর জামাই পাচ্ছে।
আরে তুই মন খারাপ করিস না, ঘটককে তোর বাবার সাথে বলতে শুনেছি অর্ণব চৌধুরী নাকি খুব হ্যান্ডসাম। মাইশা আপ্লুত হয়ে বলল, সত্যি? হ্যাঁ, আগে তিশার বিয়েটা হোক, এরপর আমি ঘটকের কাছ থেকে অর্ণবের ছবি নিয়ে তোকে দেখাবো। মাইশা খুশি হয়ে তার মাকে জড়িয়ে ধরে। ব্যাগ থেকে 2 ভরির একটি সুন্দর স্বর্ণের হার বের করে তিশাকে পরিয়ে দিল অর্ণবের মা। কানে দুল পরিয়ে মাথায় টিকলি পরাতে যাবে, তখনই তিশার ঘরে ঢুকে মাহিয়া ও তার মেয়ে। তিশার গলায় এত সুন্দর হার দেখে দুজনেরই চোখ বড় বড়। মাহিয়া বিস্ময় নিয়ে বলে, এত সুন্দর হার কই পেলেন? এটা তো স্বর্ণের মনে হচ্ছে। অর্ণবের মা জানেন এমন কিছুই হবে, উনিও বুদ্ধিমতী, তাই বুদ্ধি খাটিয়ে বললেন, কি যে কর না বিহাই, এইটা তো ইমিটেশনের, আমার পোলা চাকবাজার থেকে কিনে আনছে। আপনারা দেখি সোনাও চেনেন না। মাহিয়া ভাবলো তাই হবে হয়তো, তাই আর কথা বাড়ালো না। ঘরোয়াভাবেই বিয়ে হচ্ছে তিশার। নর্মাল এক সাদা শাড়ি আর লাল দোপাট্টা পরেছে। গহনাগুলো পরানোর পর যেন তাকে সুন্দর লাগছে তাকে। অর্ণবের মা আড়ালে থুতু ফেলে বলল, কি সুন্দর লাগছে তোকে। এরপর বিয়ের সময়টা চলে এলো। তিশাকে এনে অর্ণবের পাশে বসানো হলো। একসাথেই বিয়ে হবে তাদের। তিশা নত হয়ে বসে আছে। অর্ণব নিঃশব্দে হেসে অগোচরে তিশার হাত আগলে ধরল। মেয়েটির হাত ঠান্ডা, মৃদু কাঁপছে। অর্ণবের এহেম আচরণ তিশার অস্বস্তি হচ্ছে, তবুও এত মানুষের সামনে কিছু বলতে পারল না। রুমে মাহিয়া নেই। অর্ণবের মা তাকে নিয়ে আলাদা ঘরে বসে আছেন। মায়েদের বিয়ে দেখতে নেই, এটা সেটা বলে জোর করে আটকে রেখেছেন। এদিকে মাইশাও নেই, সে এইসব গরিবের বিয়ে দেখবে না। এতে ভীষণ উপকৃত হয়েছেন জাফর। যত দ্রুত পেরেছে কাজীকে বলে মেয়ের বিয়েটা সম্পূর্ণ করে ফেলেছে। বিয়ে পড়ানোর সময় কাজীর কথা শুনে তিশা কেবল হতবম্ব হয়ে বসেছিল। সে ভাবতেই পারছে না এই লোক তার সাথে রিকশাওয়ালার অভিনয় করেছে। তিশা রাগী চোখে অর্ণবের দিকে তাকালে অর্ণব মৃদু হাসে। বিয়ের পর অর্ণবের বাবা মা সবাই নিজেদের পুরো বেশভূষা পাল্টে ফেলে, যা দেখে মাহিয়া জলজল করে চিল্লিয়ে ওঠে, পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে। প্রতিহিংসার দগ্ধ হয়ে পড়ে সে। জাফর মাহিয়ার এসব দেখে তাচ্ছিল্য হেসে বলে, একে বলে চোরের ওপর বাটপাড়ি। এবার বোঝো আফসোস কি জিনিস। বেশ কয়েক বছর পরের কথা। তিশা আজ তার স্বামীর মতন খুব বড় আইনজীবী। হাজার হাজার মানুষ তাকে এখন এক নামে চেনে, অ্যাডভোকেট তিশা খানম। মাঝে মাঝে তো টিভিতেও দেখানো হয়। তিশার এই সফলতার পিছনে একমাত্র দেওয়াল হচ্ছে তার স্বামী। তার এই পথে আসায় কম স্ট্রাগল করতে হয়নি তাকে। কোর্ট থেকে ফেরার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে তার 2বার মিসক্যারেজ হয়েছে। শাশুড়ি তো তখন বেশ বিরাগ দেখান, চাকুরি করতে টোটালি নিষেধাজ্ঞা করে দেন। কিন্তু অর্ণব তাকে খুব সাপোর্ট করেন। তাকে ভাঙতে দেওয়ার আগেই সে বাঁচিয়ে ফেলে। আজ এই পজিশনে একমাত্র তিশা তার স্বামীর জন্যই আসতে পেরেছে। স্বামীর সাপোর্টে তৃতীয়বারে তিশা এক ফুটফুটে পুত্র সন্তানের মা হয়। যে মেয়েটা একসময় ভাবতো তার মতন দুঃখী মানুষ হয়তো কেউ নেই, সেই মেয়েটা এখন ভাবে তার মতন সুখী মানুষ আর কেউ নেই। কষ্টের পর সুখ আসে, কথাটা যেন একেবারে সত্য। নিজের জীবন থেকে তিশা একটা জিনিস খুব ভালো করে বুঝেছে, কখনো ধৈর্য হারাতে নেই। ধৈর্যের ফল সব সময় মিষ্টি। কোর্ট থেকে বাড়িতে ফিরেছিল তিশা। বাম হাতে কুচকুচে কালো অ্যাপ্রনটা ঝুলিয়ে ডান হাতে কানে ফোন ধরে ছেলের সাথে কথা বলছে সে। আজ তারা ফ্যামিলি ট্যুর দেবে। তার ছোট্ট ছেলেটা আবদার করেছে বলে কথা। তিশা আরেকটু সামনে এগোতেই দেখে আইনজীবী পোশাকে অর্ণবকে দেখতে পেল। সে স্নিগ্ধ হেসে কান থেকে ফোন নামিয়ে অর্ণবের কাছে ছুটে গেল। প্রফুল্ল কণ্ঠে বলল, তুমি এখনো যাওনি? অর্ণব তিশার নাকের ওপরে ঘামটুকু মুছে দিয়ে বলল, না উকিল সাহেবা, আপনাকে না নিয়ে যেতে ইচ্ছে করছিল না, তাই বলে তুমি এতক্ষণ অপেক্ষা করবে? অর্ণব মুচকি হেসে বলে, বইয়ের জন্য তো এটুকু করাই যায়। তিশা ভীষণ খুশি হয়। অর্ণবের হাত ধরে এগোতে এগোতে বলে, জানো আজকে কি হয়েছে? অর্ণব উৎসুক হয়ে জানতে চাইল, কি হয়েছে? ওই মহিলাকে দেখেছি, সাথে ওর মেয়েকেও। অর্ণব ভুরুকুচকে বলল, কোন মহিলা? ওই তো আমার সৎমা নামক স্বার্থপর মহিলা। তাই নাকি? এখানে কেন?
তিশা কথাটা বলতে ভীষণ মজা লাগছে। সে হাসতে হাসতে বলল, ওনার মেয়ে আর মেয়ের জামাই নাকি ওনার মাথা ফাটিয়ে দিয়েছে, মামলা করতে এসেছে। সে কি ঝগড়া! কোর্টের মধ্যেই মা মেয়ে চুলোচুলি লেগে গেছে। শুনলাম ওই লোকটাও নাকি ওদের সাথে এখনো থাকেন না, যার জন্য ভীষণ অভাবে আছেন। ড্রাইভারকে দিয়ে কিছু টাকা পাঠিয়ে দিও তো। যতই হোক, ওনার হাজবেন্ডের জন্য আমি তোমাকে যে পেয়েছি। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।